আচ্ছা, কিছু রিভিশন করি চলো। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা কি? কখন আমরা একটা ইকুয়েশনকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো? না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যখন 0 হবে, আর এর দুটো রুট, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। আলফা প্লাস বিটার মানটা কি হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ। আর আলফা বিটা? সি বাই এ। সি বাই এ। আর ইকুয়েশন কিরকম হবে? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, sum of roots into x plus product of roots সমান হচ্ছে 0। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মাইনাস আলফা আর বিটার মানটা কিভাবে পাবো? সিদ্ধর আচার্যের যে সূত্রটা, মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a গেল এটা। আর হচ্ছে ওই বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 মানে কি? ওই তো, রুটস আর রিয়েল আর ইকুয়াল। হ্যাঁ, রুটস আর রিয়েল হবে, আর হচ্ছে সমান সমান হবে। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয় তখন কি হবে? জিরো থেকে বড় দুটো কেস হবে। যে একটা পারফেক্ট স্কোয়ার হবে, পারফেক্ট স্কোয়ার হলে রুটস আর রিয়েল রেশনাল নাম্বার হবে আর আনইকুয়াল হবে। আর রিয়েল যদি হবে, নট আনইকুয়াল হবে, হবে, আর হচ্ছে রেশনাল হবে একদম। আর নন পারফেক্ট হলে রিয়েল আর ওটা ইরেশনাল নাম্বার হবে। রিয়েল আনইকুয়াল, একই, শুধু হচ্ছে এটা ইরেশনাল। রেশনাল, এটা ইরেশনাল হয়ে গেল। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি মাইনাস করে, মাইনাসে রান করে, মানে 0 থেকে ছোট, তখন কি হবে? রুটস আর ইমাজিনারি। ইমাজিনারি নাম্বার। এই হচ্ছে গেল। ঘন্টার কাটা মিনিট, ঘন্টা কাটা বলছি, স্ট্রেট লাইন, ঘড়িতে স্ট্রেট লাইন, মানে মিনিটের কাটা ঘন্টার কাটা স্ট্রেট লাইন করে দিনে কতবার? স্ট্রেট লাইন উইদাউট বাই কোইন্সিডিং। টোটাল 44 বার। হ্যাঁ, আমি বলেছি উইদাউট কোইন্সিডিং হবে, উইদাউট কোইন্সিডিং মানে 27 এই বার। জিনিসটা হবে না। তাহলে হচ্ছে 22 বার, তাই তো? 22 বার। আর হচ্ছে এটা গেল। 6.25% মানে কত? 6.25% একের 16, তাই তো? 12.5% 1/8। 1/8। তাহলে 1/8, তাহলে এইটার অর্ধেক তো এইটা। 12.5-এর 5 মানে 50 বলতে পারি, এর অর্ধেক তো এটা। তার মানে এর অর্ধেকও এটা হবে, তাহলে 1/16। এভাবেও বার করতে পারি আমরা। 31.25% কত? দেখো, এটার সাথে এটা 5 গুণ করো। 6 5 30 আর 25 5 125, তাহলে 31.25, তার মানে হবে 5/16। 33 × 1 = 3। 1/3। 1/3। আর 16 পূর্ণ 2/3% কত? 1/6। 1/6, এইটার অর্ধেক এটা, তাহলে হচ্ছে 1/6। 7 পূর্ণ 1/7% কত? 14। 1/14। a প্লাস বি তার হোল স্কোয়ার কি? প্লাস 12। এ স্কোয়ার বি স্কোয়ার 2ab। মাইনাসটা লিখলাম না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এ প্লাস বি মাইনাস এ, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কয়ার ভাবলাম।
আর এ কিউ মাইনাস বি কিউ কি হবে? এ প্লাস বি আর এ কিউ মাইনাস বি কিউ। এ মাইনাস বি তার হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। আর একটা যেটা বললে এ এ মাইনাস মাইনাস বি বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটো মনে রাখতে হবে, এইটা বেশি দেয় এইটা। এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তেমনি এ কিউ প্লাস বি কিউ কি হবে? না, এটা হয়ে যাবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একদম। আর এ মাইনাস বি তো আমরা তার স্কোয়ার জানি, স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ফোর এ বি দিয়ে কি করে লাগাবে? ফোর এ বি কে কাজে লাগিয়ে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ওই ফোর এ বি সূত্র যেটা বলে আর কি। মানে ফোর এ বি সূত্রটা অ্যাকচুয়াল কি, যে ফোর এ বি সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফোর এ বি সূত্র। এটাকে আমরা এ বি সূত্র তখন কি দিই, এ বি সমান এ প্লাস বি বাই টু পুরোটার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু পুরোটার হোল স্কোয়ার, একই ব্যাপার। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কি হবে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস টু বি সি প্লাস টু সি এ। টু এ বি টু বি সি প্লাস টু এ সি, একই। আর এ প্লাস বি তার হোল কিউব, না এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এই সূত্রটা খুব দেয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি? হাফ ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার না, প্লাস এ বি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। তুমি কি বলছিলে হাফ দিয়ে? ছিল না, হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার আর প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে, ওটাও আছে। আচ্ছা, সাইন থিটা কস থিটা মানগুলো একবার এ করে নিই। সাইন কস টেন একবার 0, 30, 45, 60, 90। সাইন জিরোর মান কত? জিরো। সাইন জিরো জিরো, সাইন 30 হাফ, 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। হয়ে গেল সাইনের মান। এবার কসের মান উল্টো দিক থেকে হবে 1 √3/2, 1/√2 হাফ, 0। ট্যানের মান কি হবে, না এটা বাই এটা সাইন বাই কস, তাহলে 0/1 কি হয়? 0। তারপর ট্যান হচ্ছে ট্যান 30 কত 1/√3, তারপর হচ্ছে 1/√3 1√3 নট ইনডিফারেন্ট, হয়ে গেল সাইন কস ট্যানের মান। আর বাদ বাকি কট সেক্স কসেক তার উল্টো দিক করলেই হয়ে যাবে। মড সমান ইয়ে, মডের সূত্রটা কি? মিন মিডিয়ান দিয়ে। মিডিয়াল স্কোয়ার মাইনাস মোড। হ্যাঁ, মড সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন, ওই সূত্রটা বলছি আর কি। মড সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন,
স্ট্যাটিস্টিক্স পরের দিন ফুল এতে করাবো। কিছু নতুন নতুন সূত্র আছে, এগুলো এবারে এনটিপিসিতে এসছে, ওগুলো করিয়ে দিতে হবে। ওগুলো একদম মাথা খারাপ করা সূত্র, আর একটা করে শিফটে দিয়েছে দেখলাম। আচ্ছা, কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেটের হচ্ছে এটার সূত্র কি? তার আগে, হ্যাঁ, তার আগে হচ্ছে দুটো সরলরেখা। একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এবার দুটো সরলরেখা, কখন দুটো সরলরেখার একটাই সলিউশন থাকবে, এক্স্যাক্টলি ওয়ান সলিউশন কখন থাকে? তখন exactly one to- যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2, b1/b2। আর যখন একটার উপর আর একটা সরলরেখা যখন তখন তিনটেই সমান পতিত হয়ে হয়, যায়। তখন সমান সমান হয়ে যায়। a1/a2, b1/b2, c1/c2। আর যখন সমান্তরাল হয় তখন a1/a2 is equal to b1/b2 not is equal to c1/c2. একদম নট ইকুয়াল টু c1/c। আর দুটো দুটো স্থানাঙ্ক দূরত্ব কি হবে? সাপোজ একটা 2,3 আর একটা 5,6, এদের দূরত্ব কি হবে? Distance, হ্যাঁ, mm, x x2 minus x1 তার হোল স্কয়ার মাইনাস প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। আর মিড পয়েন্ট বললে কি হবে? x1 plus x2 by 2 আর y1 plus প্লাস y2 by y2 2। বাই, একদম। আর যখন সেন্টারয়েড বলবে ট্রায়াঙ্গেলে, তখন কি হবে? সাপোজ এটা x1 y1, এটা x2 y2, আর এটা x3 y3। এবার আমাকে চেয়েছে সেন্টারয়েড জিটা, সেন্টারয়েড, তখন কি হবে না x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এই জি পয়েন্টটা হয়ে যাবে সেন্টারয়েড। একবার বলো না। এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজ তো। এবার এই পয়েন্টটা ধরো x1 কমা y1, এইটা হচ্ছে x2 কমা y2, এটা হচ্ছে x3 কমা y3। এবার জি সেন্টারয়েড, সেন্টারয়েডের পয়েন্টে কি হবে না x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, সেন্টারয়েড। সেন্টারয়েডের ডেফিনেশন কি, মানে সেন্টারয়েড বলতে কি বোঝায় ত্রিভুজের? কেন্দ্রবিন্দু, হ্যাঁ, কেন্দ্রবিন্দু, কি বিন্দু? কেন্দ্রবিন্দু। কেন্দ্র। তার আগে বলো তো ত্রিভুজের মধ্যমা কি? ত্রিভুজের মধ্যমা সেন্টারয়েড মানে হচ্ছে ভর কেন্দ্র। মানে এই যে আমি যদি ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলাম, এবার ভর কেন্দ্র কি ওই শীর্ষবিন্দু থেকে, এই যে এই বিন্দুটা, এই বাহুটাকে আমি ছেদ করব সমানভাবে, আবার এইখান থেকে এই বাহুটাকে আমি ছেদ করব সমানভাবে, আবার এখান থেকে এই বাহুটাকে আমি ছেদ করব সমানভাবে। এই যে 3 পয়েন্টটা, এইটা হচ্ছে জি ভর কেন্দ্র, মানে হচ্ছে সেন্টারয়েড। এগুলো কি জানা নেই? একদমই জানা নেই না না ভুলে না, গিয়েছো? হ্যাঁ, চর্চাটা করা হয়ে গেছে। বেশ, তাহলে আমি মোটামুটি কিছু হালকার উপর লিখে নিচ্ছি, ওগুলো লিখে না একটু, যেগুলো কাজ চালানো হয়ে যাবে আর কি আপাতত। প্রথমে হেডিং করো মধ্যমা। মধ্যমা, মধ্যমা জিনিসটা কি না ত্রিভুজের শীর্ষবিন্দু, যতটা পারবো শর্টে লিখবে, হ্যাঁ। ত্রিভুজের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে কি হবে, তার বিপরীত বাহু,
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা। সরলরেখা হলো ওই ত্রিভুজের মধ্যমা। সরলরেখা হলো ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে এক্ষুনি ভরকেন্দ্র আমি করালাম। এবার ত্রিভুজের একটা ত্রিভুজে কটা মধ্যমা থাকবে? তিনটি থাকবে। তাহলে ত্রিভুজের তিনটি মধ্যমা যেখানে মিলিত হয় ওটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে একে অপরকে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। মানে যেটা হচ্ছে আমরা জি দ্বারা ডিনোট করি। এই যে ছবিটা আঁকলাম না এক্ষুনি, এই ত্রিভুজ, এই শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর আমি কি টানবো? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত সরলরেখা টানবো, এবং যেটা একে ছেদ করবে দুভাগে, এই দুভাগে ছেদ, এটা হচ্ছে এর মধ্যমা। তেমনি এটা মধ্যমা, এটা মধ্যমা, এটা সমান করবে যে এইটা হয়ে যাবে আমার সেন্টার রাইট, মানে ত্রিভুজের ভরকেন্দ্র। আর একটা এখানে লিখে নাও, এটা খুব দেয়, এই পুলিশের পরীক্ষাতেও দিয়েছিল। ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে, এটা উপপাদ্য পড়তাম আমরা 9 বা 10-এ হবে। ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। মানে এই যে ছবি, এই যে ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র এই মধ্যমাকে 2:1 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে। শীর্ষবিন্দু থেকে এই মধ্যমা পর্যন্ত অংশটা, এটাও লিখে নাও, না তো আবার গোলমাল লেগে যাবে। শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত অংশটা, শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত অংশটা দুই ভাগ, আর ভরকেন্দ্র থেকে বাহু অবধি এক ভাগ। এই যে আমি এটা কি করলাম, শীর্ষবিন্দু থেকে মধ্যমা দুই ভাগ বসালাম, এটা এক ভাগ বসালাম। শীর্ষ থেকে মধ্যমা দুই ভাগ বসালাম, এটা এক ভাগ বসালাম। শীর্ষবিন্দু থেকে মধ্যমা দুই ভাগ বসালাম, এটা এক ভাগ বসালাম, গেল। কোনটা শীর্ষবিন্দু একবার বলো? হ্যাঁ, কোনটা শীর্ষবিন্দু? এই যে তিনটে কোণ, তিনটে, এই যে ত্রিভুজ, এই যে এইটা শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু। এবার এই শীর্ষবিন্দু থেকে আমাকে এমন একটা বাহু টানতে হবে যেটা এই বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, লাইক এখানে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এই বাহুর উপর আমাকে একটা স্ট্রেট লাইন টানতে হবে, স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা, মধ্যমা গেল। তারপর এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর আমাকে একটা কি টানতে হবে? স্ট্রেট লাইন টানতে হবে যেটা একে সমদ্বিখণ্ডিত করে। এই দুটো চিহ্ন দিচ্ছি মানে সমদ্বিখণ্ডিত, তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করে দিল, গেল। আবার এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর একটা আমি সমদ্বিখণ্ডিত টানলাম, তাহলে এই হচ্ছে সমদ্বিখণ্ডিত। তাহলে
এই যে তিনটে মধ্যমা যেখানে মিলিত হচ্ছে সেইটা হচ্ছে জি, ভরকেন্দ্র। এবার এই ভরকেন্দ্র সবসময় 2:1 অঙ্কতে ভাগ করে, যেখানে এই শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র অবধি এইটা হচ্ছে 2 ভাগ, আর ভরকেন্দ্র থেকে বাহু অবধি 1 ভাগ। শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র 2 ভাগ, ভরকেন্দ্র থেকে বাহু অবধি 1 ভাগ। শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র 2 ভাগ, আর ভরকেন্দ্র থেকে বাহু অবধি 1 ভাগ। এই হচ্ছে গল্প। প্রচুর অঙ্ক দেয় এখান থেকে। এটা ত্রিভুজের বেসিক প্রপার্টি আর কি এগুলো। চল, এটা গেল। তারপর একটা হেডিং দাও, ত্রিভুজের 3টি কোণকে ত্রিভুজের 3টি কোণকে সমান 2 ভাগে ভাগে ভাগ করলে, ত্রিভুজের 3টি কোণ সমান 2 ভাগে ভাগ করলে রেখাগুলি যেখানে একে অপরকে ছেদ করে সেটি হয়ে যায় ইন সেন্টার। ইন সেন্টার মানে হচ্ছে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র কিরকম? এই ত্রিভুজ আঁকলাম, তাহলে এইটা তো ত্রিভুজের কোণ, একটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলকে সমান 2 ভাগে ভাগ করবে, অ্যাঙ্গেল ভাগ, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল সমান, আবার এই অ্যাঙ্গেলকে ভাগ করবে, এই অ্যাঙ্গেল সমান, আবার এই অ্যাঙ্গেলকে ভাগ করবে। এই যে বিন্দুতে মিলিত হচ্ছে সেইটা হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র, আইসি, মানে হচ্ছে ইন সেন্টার, অন্তঃকেন্দ্র। ওই যে লেখা হয়েছে। লেখা হয়েছে এটা। হুম। তারপরে ত্রিভুজের উচ্চতাটা দিয়ে দেবো। তারপরটা করো, যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বিপরীত বাহুর ওপর, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয়, অঙ্কিত লম্বত্রয় যে সাধারণ বিন্দুতে যে সাধারণ বিন্দুতে একে অপরকে ছেদ করে, যে একে অপরকে ছেদ করে তাকে হচ্ছে অর্থ সেন্টার বলে। মানে এক কথায় বলতে পারো ওই ত্রিভুজের 3টি উচ্চতা যেখানে মিলিত হয়, এটা বলে নাও, মানে এক কথায় ত্রিভুজের 3টি উচ্চতা যেখানে মিলিত হয়। মানে কিরকম ছবিতে দেখাচ্ছি,
ত্রিভুজের তিনটি মানে এই যে ত্রিভুজ আঁকলাম, তিনটি শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়, তার মানে এই যে এই শীর্ষবিন্দু থেকে আমি এই বাহুর উপর লম্ব আঁকবো, লম্ব আঁকবো মানে লম্ব হবে মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। আবার এই কোণ থেকে আমি এই বাহুর উপর লম্ব আঁকবো, তার মানে এটা 90 ডিগ্রি হবে। আবার এই কোণ থেকে ওই বাহুর উপর আমি লম্ব আঁকবো, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে এটাই তো ত্রিভুজের উচ্চতা এক কথায়। তাহলে এই তিনটে উচ্চতা যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় অর্থ সেন্টার, সেটাকে বলা হয় অর্থ সেন্টার। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় যে সাধারণ বিন্দুতে একে অপরকে ছেদ করে সেটা হচ্ছে ত্রিভুজের অর্থ সেন্টার, ত্রিভুজের উচ্চতা হলো এটা। তারপরে করো পারপেন্ডিকুলার বাইসেক্ট, মানে হচ্ছে ত্রিভুজের প্রতিটা বাহুর মধ্যবিন্দু। এবার করো ত্রিভুজের প্রতিটি বাহুর মধ্যবিন্দু থেকে, বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত লম্ব যেখানে মিলিত হয়। ত্রিভুজের প্রতিটি বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত লম্ব যেখানে মিলিত হয় সেটা হচ্ছে সার্কাম সেন্টার। জিনিসটা কি, ছবি আঁকি। তাহলে এটা ত্রিভুজের ত্রিভুজ, এই বাহুর মধ্যবিন্দু আমি ধরলাম, এইটা মধ্যবিন্দু বার করব, ওই মধ্যবিন্দু থেকে অঙ্কিত লম্ব, তাহলে লম্ব টানবো আমি, অঙ্কিত লম্ব টানবো, এই লম্ব টানলাম, লম্ব টানলাম। আবার এই বাহুর মধ্যবিন্দু এটা, এখান থেকে আমি লম্ব টানবো, লম্ব টানা মানে এটা 90 ডিগ্রি হবে। আবার এটা লম্ব টানবো মানে হচ্ছে এটা 90 ডিগ্রি হবে। আবার এই বাহু থেকে এই বাহুর মধ্যবিন্দু থেকে আমি লম্ব টানবো, তার মানে এটা 90 ডিগ্রি হবে। তাহলে যেখানে মিলিত হচ্ছে এই জায়গাটায় মিলিত হবে, তো সেই জায়গাটা হয়ে যাবে সার্কাম সেন্টার, মানে এটাকে বলে আমরা পারপেন্ডিকুলারি বাইসেক্ট, পারপেন্ডিকুলার বাইসেক্ট করে। এই যে ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু থেকে লম্ব, পারপেন্ডিকুলার বাইসেক্ট, এগুলো ত্রিভুজের বেসিক জিনিস। যাই হোক, করে নিলে একবার ক্লিয়ার হলে এই জায়গাটা। হুম, তাহলে এই জায়গাটা থাক। আর ইউথের অঙ্কগুলো করেছো, কোঅর্ডিনেট জিওমেট্রি? করেছি কয়েকটা বাড়িতে। মানে একদম শেষ অবধি গেছে তো? শতাব্দী হয়নি। বেশ, যতদূর হচ্ছে তারপরে আবার শেষ অবধি টানবে। এখানে যে কেউ নেই বলে আমি ওইটা ধরছি না, বায়োলজিতে চলে যাই। রেসপিরেশন পড়ে এসছো? তোরা এগুলো এমসি গুলো করে নে। জিওমেট্রি সব পারবে না, কিছু কিছু মানে ভালো অঙ্ক বলে দিতে হবে। এবারে এগুলো প্রতিটা কনসেপ্ট আছে, ত্রিভুজের কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে। কখন ইন সেন্টার কখন আউট সেন্টার বার করতে হবে। বডি রেসপিরেশন সিস্টেম 554, ফুল ফর্ম অফ এটিপি কি হবে? ইনোসেন্ট ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তার আগে ওই এর সমীকরণটা আবার করে নিই, মানে রেসপিরেশনের মেন যে জায়গাটা, যেটা রিভিশনের জায়গা। প্রথমে হচ্ছে আমাদের গ্লুকোজ থাকে তাই তো, C6H12O6,
গ্লুকোজ থাকলো। এবার গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ ভেঙে কি তৈরি হয় বলো? পাইরুভেট। পাইরুভেট তৈরি হয়। কোথায় তৈরি হয়? এটা কোথায় ভাঙে? সাইটোপ্লাজমে ভাঙে। সাইটোপ্লাজমে ভাঙে পাইরুভেট। এবার পাইরুভেট থেকে যদি অক্সিজেনের উপস্থিতি লাগাই আমি, মানে অক্সিজেনের উপস্থিতিতে রেসপিরেশনকে কি বলে? অ্যারোবিক। অ্যারোবিক প্রসেস। তখন কি হবে? না, 6CO2 প্লাস 6H2O প্লাস এনার্জি পাবো আমরা। হ্যাঁ। আর একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন নেই, যেটাকে বলে অ্যানারোবিক প্রসেস। একটা হয় আমাদের মাসেলে হয়, মাসেল সেলে কি হয়? না, ল্যাকটিক অ্যাসিড জন্মায়, ল্যাকটিক অ্যাসিড আর এনার্জি, এনার্জি পাবো আমরা। গেল। আর একটা হচ্ছে আমাদের ইস্টে হয়, ইস্টে। ইস্টে কি হবে? না, CO2 হবে, এনার্জি ইথানল। হবে, আর হচ্ছে ইথানল, C2H5OH। এই হচ্ছে কনসেপ্ট। এই রেসপিরেশনের এইটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু নেই। এই জায়গাটা কমপ্লিট মানে সব হয়ে যাবে। সিস্টোলিক প্রেসার ইজ এ মেজার অফ, এটা তো আগের চ্যাপ্টারের কোশ্চেন। বলো। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। একদম। জি। ventricular contraction. Which of the following are the three carbon molecules formed during respiration? একদম ল্যাকটিক অ্যাসিড আর পাইরুভেট। পাইরুভেট তো হবেই, আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। পাইরুভেট আর ল্যাকটিক অ্যাসিড। In which cell organ the first step to cellular respiration into a three carbon molecule called pyruvate take place? এক্ষুনি বললাম কোথায় হয়? সাইটোপ্লাজম। 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 In terrestrial animal, exchange of gases take place by diffusion. ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তারা গ্যাস এক্সচেঞ্জ করে। Which among the following statement are true about respiration in these animal? ডিফিউশন থ্রু দেয়ার সারফেস, ব্যাপনটা তাদের বডির মাধ্যমে হয়। দে একদম ঠিক আছে এটা। দে হ্যাভ ফাইন অ্যান্ড ডিলসাইড সারফেস দ্যাট এনেবল এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ঠিক আছে। দে মে হ্যাভ প্যাসেজ ফর ফ্লো অফ এয়ার, ঠিক আছে। দে হ্যাভ লেস সারফেস এরিয়া বাট হেভি ব্লাড ফ্লোরেশন, না। তাহলে ABC। বোঝা গেল জিনিসটা? ওই যারা ওই শরীরে চামড়ার মাধ্যমে রেসপিরেশন করে, সেই ব্যাপারটা বলেছে। যে ডিফিউশন মানে কি? ব্যাপন। আর ব্যাপন মানে আমরা কি জানি? যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, তো সেই জিনিসটা বডি সারফেসে হয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? কোনটা ভুল? কার্বন ডাইঅক্সাইড ইজ মোর সলিউবল ইন ওয়াটার দেন অক্সিজেন। দ্য পাইরুভেট ইজ কনভার্টেড ইন্টু ল্যাকটিক অ্যাসিড হুইচ এ থ্রি কার্বন মলিকুল। দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য হোয়াইট ব্লাড কর্পেল। না না না। সি হবে। ডাব্লিউ, রেড ব্লাড। ডাব্লিউবিসি তো নয়, আরবিসিতে তো। আরবিসিতে না, রেসপিরেটরি পিগমেন্ট আরবিসি। ডাব্লিউবিসি তো আমাদের ওই কি বলে, জীবাণু, জীবাণুকে ধ্বংস করে। তাহলে সি হবে। হুই অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেফারেন্স টু অ্যারোবিক রেসপিরেশন? অ্যারোবিক মানে যেটা অক্সিজেনের উপস্থিতিতে। দ্য রিলিজ অফ এনার্জি ইন অ্যারোবিক রেসপিরেশন ইজ লোয়ার দ্যান দ্যাট ইন অ্যানারোবিক respiration. In mitochondria, one molecule of pyruvate breaks down to give three molecule of carbon dioxide. Only carbon dioxide is released in the process of aerobic respiration. Aerobic respiration take place in the absence of oxygen. বলো কি হবে? বি। কারেক্ট বলেছে, তাই তো? তাহলে মাইটোকন্ড্রিয়ায় ওয়ান মলিকুল অফ পাইরুভেট ব্রেক ডাউন হয় থ্রি মলিকুল অফ কার্বন ডাইঅক্সাইড। একদম বি। হাউ মেনি টাইমস ডাজ অ্যান অ্যাডাল্ট হিউম্যান ব্রেথ পার মিনিট অ্যাট রেস্ট? 18, 15 থেকে 18 বার। 15 থেকে 18। এটা কিন্তু খুব ক্লোজ অপশন। 12 থেকে 15, 15 থেকে 18। 15 থেকে 18 হবে, যেহেতু এনসিআরটিতে দেওয়া আছে 15 থেকে 18। হাউ মেনি টাইমস অন অ্যান এভারেজ ডাজ অ্যান অ্যাডাল্ট হিউম্যান, এটা একই কোশ্চেন। 15 থেকে 18। অ্যারোবিক রেসপিরেশন রিকোয়ার দ্য প্রেজেন্স অফ,
Oxygen. What is the reason that the lungs have alveoli? To give mechanical support to the lungs, to provide pumping action for the lungs, to increase the volume of the lung, increase the surface area. কি হবে? সারফেস এরিয়া হিউজ পরিমাণে অ্যালভিওলাই থাকে, যার ফলে সারফেস এরিয়াটা প্রচুর পাবে, আর যত বাড়বে তত গ্যাস এক্সচেঞ্জটা তত ভালো হবে। হোয়াট হ্যাপেন্স হোয়েন উই এক্সেল ডিউরিং নর্মাল ব্রিদিং? যখন আমরা নর্মাল ব্রিদিং করি, এক্সেল মানে বার করি, তখন কি হয়? ডায়াফ্রাম ইজ ফ্ল্যাটার্ড, না রিসিডুয়াল অ্যামাউন্ট অফ এয়ার রিমেন্স ইন দ্য লাংস, অল কার্বন ডাইঅক্সাইড ইজ এক্সপেলড ফ্রম দ্য বডি, না লাংস আর কন্ট্রাক্ট? যখন আমরা শরীরে ছাড়লাম, ছাড়ার পর আমাদের যে ডায়াফ্রামটা, সেটা কি পুরোপুরি মানে ভেতরে কি কোনোই গ্যাস থাকে না? কিছু তো গ্যাস থাকে, তো সেটাই হবে এ রেসিডুয়াল অ্যামাউন্ট অফ এয়ার রিমেন্স দ্য লাংস। কারণ সমস্ত গ্যাস যদি বেরিয়ে যেত তাহলে তো চুপসে যেত। লাইক ফুটবলের ওই ব্লাডার, ফুসফুস মানে ফুটবলের ব্লাডার পাতিকতায়, তো ব্লাডার থেকে সব হাওয়া বের করে নিলে কি হয়? ব্লাডার পুরো চুপসে যায়, তো সেটা তো হবে না, কিছু পরিমাণে তো আমার থাকতেই হবে। আর যে পরিমাণ থাকবে সেটাই হচ্ছে রিসিডুয়াল, রিসিডুয়াল বলে ওটাকে। আর ওটাই ওই অক্সিজেন আদান প্রদান, কার্বন ডাই অক্সাইড প্রদানে সাহায্য করবে অল্প পরিমাণে, কারণ ব্রেক হতে দেবে না। নেম দ্য প্রসেস থ্রু হুইচ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক প্লেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এক্ষুনি হলো এটা। সেল মেমব্রেনে গ্যাসের আদান প্রদানকে কি বলে? ডিফিউশন। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, আর কিছু না। ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস আর দ্য ট্রাকিয়া ফাউন্ড? ককরোচ। আরশোলা। আরশোলা কতগুলি প্রকোষ্ঠ? পুরোটা। কটা? চারটে। না, চারটে। 13 13 13। 13টা তো, 13 প্রকোষ্ঠ আরশোলা। আর 3.5 কার? 3.5 কুমিরের। কুমিরের। Which of the following is a common product during the aerobic and anaerobic respiration initial in the first step? প্রথম স্টেপে কি তৈরি হয়? পাইরুভ্যাট। পাইরুভ্যাট কত অণু তৈরি হয় এটাও দেয় কোশ্চেনে। 3 পাইরুভ্যাট 3 অণু হয়। পাইরুভ্যাট ল্যাকটিক অ্যাসিডও 3। অ্যানারোবিক রেসপিরেশন ইজ গ্লুকোজ ইন দ্য মিউকাস প্রডিউস। অ্যানারোবিক রেসপিরেশন মানে হচ্ছে অবাধ শোষণ অফ গ্লুকোজ ইন দ্য মাসেলস প্রডিউসেস কি হবে? ল্যাকটিক অ্যাসিড। মাসেলে হয় ল্যাকটিক অ্যাসিড। ওই জন্য ব্যায়াম করলে করলে প্রথম প্রথম ব্যথা হয়, ওই ল্যাকটিক অ্যাসিডগুলো জমা হয়, তার পরবর্তীকালে যখন প্রতিদিন করবে, অতিরিক্ত করবে, ল্যাকটোজেন এগুলো ভেঙে যায়, ল্যাকটিক অ্যাসিডের চেনগুলো, তখন গিয়ে শরীরের গেনটা হয়। মানে এটা আমি পুরো একদম হাতে নাতে বুঝতে পারতাম এটা নিয়মিত যখন, মানে এখনো দৌড়াই ধরো, মানে একদিন থেকে আরেকদিনে ইমপ্রুভমেন্টটা পুরো বোঝা যায় এতে, সমস্ত কিছুতে, যারা জিম করে, যারা ব্যায়াম করে, যারা সামথিং কিছু করে, এই শরীরে যে জায়গাটায় ব্যথা হবে, কোনো সামথিং কিছু একটা করছো, ওজন তুলছো, ব্যথা হচ্ছে পায়ে বা হাত পায়ে বা ঘাড়ে, যে জায়গাটা প্রেসার পড়ে ব্যথা হবে, ওখানে ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে, তারপর দীর্ঘদিন করার পর ল্যাকটিক অ্যাসিডগুলো ভেঙে যায়, তখন কি ওই জায়গাটার মাসেলে স্ট্রং হয়, স্ট্রেন বাড়ে। Which of the following is required for the breakdown of glucose in human cells to provide energy? অক্সিজেন। অক্সিজেন। প্রথম প্রথম যখন ছুটে আসতাম, ছুটে এসে ঘুমাতাম 2 ঘন্টা 3 ঘন্টা, মানে শরীরে নড়াচড়া যেত না, আর এখন 10 কিলোমিটার দিয়ে আসি, কোনো ব্যাপারই না, মানে কিছুই মনে হয় না, একদম ডেলিকার হ্যাবিট আর কি। আস্তে আস্তে বডি শুট করে গেছে, আবার যদি না যাই, অভ্যাস ছেড়ে দিই, আবার সে একই জায়গায় চলে যাবে। থ্রু হুইচ অর্গান ইজ এয়ার টেকেন ইন টু দ্য বডি ইন হিউম্যান বিংস? প্রথম প্রথম কোনখানে যায়? নস্ট্রিলে যায়। Where in a human body can anaerobic respiration take place? অবাধ শ্বসন শরীরের কোথায় প্রথম হয়? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। না না, সাইটোপ্লাজম। বলেছে where in a human body can anaerobic respiration take place? Only in sterile muscle cell, only তো নয়, in mitochondria of all cell, না all cell, mitochondria all cell হবে না, প্রথম সাইটোপ্লাজমে হয়তো, সাইটোপ্লাজম হয়। হ্যাঁ সাইটোপ্লাজমে হয় প্রথম, তারপরে
ওটা মাসেল সেলে যাবে, কিন্তু এখানে বলছে শুধু অনলি, ওই জন্য মাসেল সেল কিন্তু হবে না। মাসেল সেলে অ্যানারোবিক হয় মানছি, কিন্তু সাইটোপ্লাজমে শুরু হয়, আর অনলি তো নয়, কারণ হচ্ছে আরবিসিতেও কিন্তু, আরবিসির মধ্যেও হ্যাঁ আরবিসির মধ্যেও অবাধ শোষণ ঘটে, তাই আমি অনলি মাসেল সেলে বলতে পারবো না। ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন হাউ মেনি অক্সিজেন মলিকুল কম্বাইন ইন ওয়ান মলিকুল অফ গ্লুকোজ? 6. C6H12O6, তাহলে হচ্ছে 6। Which of the following statement is false? অপশন বি, মাইটোকন্ড্রিয়া অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অপশন বি, কারণ পাইরুভিক অ্যাসিড প্রোডিউস ইন দ্য ফার্স্ট স্টেজ, ঠিক আছে, অক্সিজেন ইজ নট নেসেসারি ফর দ্য ফার্মেন্টেশন অফ প্রসেস ইন দ্য ফার্স্ট স্টেজ রেসপিরেশন ব্রেকডাউন অফ গ্লুকোজ, অপশন বি হবে। Which part of the respiratory system prevents the air passage from collapsing? রিংস অফ কার্টিলেজ। হ্যাঁ, রিংস অফ কার্টিলেজ। এই জিনিসটা রিংস অফ কার্টিলেজ, ও না থাকলে ভেঙে যেত। Which of the following insert the একই কোশ্চেন, all of the statements given below regarding inhalation in human are correct except one. Which one is not correct? কোনটা সঠিক নয়? Ribs move inward and diaphragm is raised. Ribs are lifted up and diaphragm become flat. Chest cavity become larger. Air is sucked into the lungs. বলো। তার আগে এটা একটা এখানে নোট করে নাও, যে যখন আমরা ইনহেলিট করি, তাই তো, মানে আমাদের শ্বাস গ্রহণ যখন হচ্ছে, শ্বাস গ্রহণ, তখন আমাদের ডায়াফ্রামটা কি হয়? ডায়াফ্রামটা সংকুচিত হয়, সংকুচিত হয়, আর হচ্ছে নিচের দিকে নামে, সংকুচিত হয় আর হচ্ছে, এটা কি লিখেছো, সংকুচিত হয় তার আগে? হ্যাঁ সংকুচিত হয়, তার হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের এই জিনিসটা লিখছি, মানে যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন ডায়াফ্রামটা কি হচ্ছে, সংকুচিত হচ্ছে, দিয়ে নিচের দিকে নেমে যায়। এতে বুকের ভেতরে যে খালি জায়গা বেড়ে যায়, যার ফলে বুকের ভেতরে খালি জায়গা বেড়ে যায়, খালি জায়গা বেড়ে গেল বুকের ভেতরে, এটা হচ্ছে ডায়াফ্রাম। আর হচ্ছে পাঁজর, পাঁজর মানে রিবস, পাঁজরের কি পরিবর্তন হয় যখন আমরা শ্বাস নিই, না পাঁজরের হাড়গুলো উপরের দিকে ওঠে আর বাইরের দিকে ছড়িয়ে যায়, তাহলে পাঁজরের হাড়গুলো উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে যায় আর হচ্ছে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। পাঁজরের হাড়গুলো উপরের দিকে উঠে যায় আর হচ্ছে বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যার ফলে ফলাফলটা কি হলো, এই দুটোর ফলে না বুকের যে খাঁচা, মানে বুকের খাঁচা আয়তনে বেড়ে যায় আর বাতাস ফুসফুসে ঢুকে যায়। কারণ এই জায়গাটা কোশ্চেনগুলো খুব খোটামোটো দিয়ে দেয়, যখন ইনহেল হচ্ছে তখন ডায়াফ্রাম কন্ট্রাকশন হচ্ছে না প্রসারণ হচ্ছে, উপরের দিকে উঠছে না নিচের দিকে উঠছে, পাঁজর উপরের দিকে উঠছে না নিচের দিকে উঠছে, খুব কনফিউশন করে দেয় এটা। ফলাফল কি হচ্ছে, বুকের খাঁচা হচ্ছে আয়তন বাড়ে, আয়তন বাড়ে আর বাতাস ফুসফুসে ঢুকে পড়ে, বাতাস ফুসফুসে ঢুকে পড়ে। এটা হচ্ছে আমাদের ইনহেলিং, শ্বাস গ্রহণ। এবার হচ্ছে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস, ডায়াফ্রাম কি হচ্ছে, শ্বাস প্রশ্বাস মানে ওই যেমন আমরা যেটাকে ছেড়ে দিই,
ডায়াফ্রাম কি হয় না শিথিল হয়, মানে আলগা যেটা শিথিল হয় আর উপরের দিকে উঠে আসে। শিথিল হয় আর উপরের দিকে উঠে আসে। আর পাঁজরে কি পরিবর্তন হয়? পাঁজরের হাড়গুলি নিচের দিকে নামে, আর হচ্ছে ভেতরের দিকে চলে যায়। নামে আর হচ্ছে ভেতরের দিকে চলে যায়। আর ফলাফল কি হয়? বুকের খাঁচার আয়তন কমে যায়, আর ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে যায়। ফুসফুস থেকে বাতাস যাচ্ছে, বাতাস বাইরে বেরিয়ে যায়।